মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আমাদের অফিসারবৃন্দ, আমাদের মধ্যে রয়েছে দুজন বক্তা, শিকদার সাহেব, আবু জাহের সাহেব এবং আমাদের অফিসারদের ফ্যামিলিবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুহু। চেয়ার সব খালি, মোট বোধহয় 50 জন বা 60 জন হতে পারে। এখানে কিন্তু তুমি নাচ গানের ব্যবস্থা করলে জায়গা দিতে পারতে না। হ্যাঁ, কারণ মানুষ এখন কাকে বলবে তুমি? যাদেরকে বলার দরকার, যাদের শিখার দরকার, তারা তো এগুলি শিখতে চায় না, জানতেও চায় না। হুমায়ুনের নাটক হলে এখানে ভালোই জমতো, কবি সাহেব আরও সুন্দর করে এটা এক্সপ্লেন করতে পারত। আমার বক্তব্যে যাওয়ার আগে আপনারা যেহেতু সশস্ত্র বাহিনীর অফিসার, আপনাদেরকে আমার এসিয়ারটা শুনাই দিই। আমার সর্বপ্রথম এসিয়ার 1972, এটা লিখেছেন জিয়াউর রহমান সাহেব। An extremely loyal, brave and devoted officer who would take any amount of risk to complete a given task. He has a very quick uptake and can assess any difficult situation with ease, at times admirably well. He is highly reliable and very considerate to his subordinate. আসল জিনিসটা এখানে আসতেছে, this officer played the main part which enabled 8th Battalion East Bengal Regiment to revolt on the crucial night of 25th-26th March. অর্থাৎ 25-26 মার্চ রাত্রে আমি এই মুখ্য ভূমিকাটা এই বিদ্রোহের জন্য পালন করেছিলাম। ইট ইজ অন রাইটিং, এটা কোনো গল্প না। Throughout the War of Independence 1971, this officer displayed cool courage in the face of heavy odds and enemy opposition. He has taken part in many actions admirably. As brigade major, he performed excellently and most of the time also performing as DQMG. His leadership qualities in the field during the war was a matter of inspiration for others, including Indian officers, were associated with that force from time to time. উনি একটা রিমার্কস লিখেছেন, he should improve his spoken English, এবং গ্রেডিং দিয়েছে আউটস্ট্যান্ডিং। নেক্সট ইয়ারে, যেটা ইয়ার 1973, যুদ্ধের সময় তিনি আমাদের 8 বেঙ্গলের সেকেন্ড সিনিয়র মোস্ট অফিসার ছিলেন, তৎকালীন মেজর মীর শওকত আলী। তিনি কি লিখেছেন দেখেন, দিস অফিসার হ্যাজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি টু অর্গানাইজ থিংস। হি ইজ এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইজ ক্যাপেবল অফ টেকিং মাচ গ্রেটার রেসপন্সিবিলিটি দ্যান হিজ র্যাঙ্ক ডিমান্ডস। দিস অফিসার ইজ প্রপারলি গাইডেড, উইল বি অ্যান অ্যাসেট টু দ্য আর্মি। His services during war was commendable. এখানে মেইন শব্দটা আসতেছে, in fact was the first officer who took risk and on his own initiative informed General Ziaur Rahman regarding declaration of independence on night 25th-26th March 1971. তাহলে দুইটা জিনিস এখানে পরিষ্কার হলো। একটা হলো বিদ্রোহটা আমি না করলে এটা সংগঠিত হতো না। দ্বিতীয়টা হলো স্বাধীনতার ডিক্লারেশনের জন্য আমি তাকে পরামর্শ দিয়েছিলাম। আমি ছিলাম একজন ক্যাপ্টেন। যুদ্ধের যে মূল নায়ক ছিল তার নাম কিন্তু কোথাও উচ্চারণ হয় না। আমি জানি না আপনাদের কতটুকু সময় আছে, how much time I should take
হ্যাঁ, 1970 সালে আমি কুমিল্লাতে ছিলাম 4th বেঙ্গল রেজিমেন্টে। ওখানে হঠাৎ শুনলাম মেজর জঞ্জুয়া, উনি ছিলেন ব্রাভো কোম্পানি কমান্ডার, আমি ছিলাম চার্লি কোম্পানি কমান্ডার। আমি অরিজিনালি কিন্তু বেঙ্গল রেজিমেন্টের অফিসার। জঞ্জুয়া আসলো বেলুচ রেজিমেন্ট থেকে, তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। শুনলাম উনি প্রমোশন পেয়ে 4th বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার হবেন। তখন আমি চিন্তা করলাম, উনি যদি আমার কমান্ডিং অফিসার হয় তাহলে আমার বোধহয় চাকরি করা হবে না। তিনি এসে আমাকে একটা অ্যাডভান্স রিপোর্ট দেবেন, অন্য জায়গায় যাব, ওখান থেকে আরেকটা অ্যাডভান্স রিপোর্ট হবে, 6 মাসের মধ্যে ঘর। এটা নিশ্চিত হয়ে গেলাম। উনি এখানে উপস্থিত নাই। তৎকালীন মেজর ওয়াহিদ, তিনি কোনো সময় জেনারেল মুজাফফরের এডিসি ছিলেন। সেই সুবাদে রাওয়ালপিন্ডিতে প্রায় জেনারেলদের সাথে পরিচিত ছিলেন। উনি অরিজিনালি 4th বেঙ্গল রেজিমেন্টের অফিসার। ওনাকে একটা চিঠি লিখলাম যে স্যার, আমি খুব বিপদে আছি, যদি সম্ভব হয় আমাকে চট্টগ্রামে একটা পোস্টিংয়ের ব্যবস্থা করেন। সেটা যদি না হয় বাংলাদেশের যে কোনো জায়গায়, সেটাও যদি না হয় পাকিস্তানের যে কোনো জায়গায়, তবে 4th বেঙ্গল রেজিমেন্টে না। কারণ জঞ্জুয়া এখানে অধিনায়ক হবে, সে অধিনায়ক হলে আমার চাকরি থাকবে না। 15 দিনের মধ্যেই আমার পোস্টিংটা হয়ে গেল 8ম বেঙ্গল রেজিমেন্টে। নতুন সংগঠিত হবে এবং 6 মাস পরে খারিয়া ক্যান্টনমেন্টে চলে যাবে পাকিস্তানে। 4 বেঙ্গলে যিনি আমার সিইও ছিলেন, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বাড়ি, গোলাপগঞ্জ, রনকেলি। তিনি যখন 4th বেঙ্গলে ছিলেন, আমি একাধারে স্পোর্টস অফিসার, ব্যাটালিয়ন ইন্টেলিজেন্স অফিসার এবং কোম্পানি কমান্ডার, মেস সেক্রেটারি, 4টা পদ আমার ছিল। সো আই ওয়াজ নোন অ্যাজ দ্য ব্লু আইড বয় অফ এম.আর. চৌধুরী। আমার পোস্টিং হয়ে গেল, জঞ্জুয়া সাহেবের কাছে দৌড়ে গেলাম। না সরি, এটা ভুলে গেছি। 2 দিন কি 3 দিন পরে আরেকটা অর্ডার আসলো, মেজর জঞ্জুয়া অন প্রমোশন পোস্টেড টু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আমি যার বয়ে পলাচ্ছিলাম, সে এখন আমার অধিনায়ক হয়ে 8ম বেঙ্গল রেজিমেন্টে। আমার তো আর কোনো যাওয়ার জায়গা ছিল না। গেলাম দৌড়ে, ক্যাপ্টেন মানুষ, স্মার্ট করে একটা স্যালিউট দিলাম, বললাম স্যার মোবারক, আপনি আমার অধিনায়ক হয়েছেন, আমি খুব গর্বিত। উনি কিছুই বললেন না, শুধু আমাকে বললেন যে নতুন ব্যাটালিয়নে যাবে। তখনকার একটা রীতি ছিল, বর্তমান আর্মিতে আছে কিনা আমি জানি না, আপনি যখন কমান্ডিং অফিসার হয়ে নতুন ব্যাটালিয়নে যাবেন, আপনার সাথে 120 জন 30 জন বিভিন্ন পদবীর সোলজার নিয়ে যেতে পারতেন। এটা পাকিস্তান আর্মিতে নর্মাল রুটিন ছিল। তিনি আমাকে দায়িত্ব দিলেন, তুমি যেহেতু স্পোর্টস অফিসার, এটাও একটা বলতে চাই, 1st বেঙ্গল এবং 2nd বেঙ্গল পাকিস্তানের চ্যাম্পিয়ন টিম ছিল ফুটবলের। তাদেরকে আমি ডিফিট দিয়ে রিউনিয়নে 1968-এ সবাইকে ডিফিট দিয়ে 4 বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছিলাম এবং ওই টিমের ক্যাপ্টেন আমিই ছিলাম। সেই সুবাদে বেঙ্গল রেজিমেন্টের অনেকের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল, পরিচিত ছিল। আসে যায় পুরান কথায়, তিনি আমাকে দায়িত্ব দিলেন, তুমি বিভিন্ন সেক্টর থেকে, অর্থাৎ শুটার, সুইমার, অ্যাথলিট, স্পোর্টসম্যান সবগুলি বেছে বেছে তুমি নাও, নিয়ে আমাকে লিস্টটা দাও। আমি প্যারেড গ্রাউন্ডে গেলাম, প্যারেড গ্রাউন্ডে গিয়ে দেখে নামগুলি তৈরি করলাম। 2 দিন পরে হঠাৎ একজন
রান্নার এসে বললো স্যার জঞ্জুয়া সাহেব আপকো সালাম দিয়া হ্যায়। সালাম দেওয়ার অর্থটা হলো ডাকা। এখন যেভাবে বলে আপনাকে ব্রিগেডিয়ার সাহেব ডেকেছেন, তখন কিন্তু পাকিস্তান আর্মিতে এটা কখনো ছিল না। এটা বলতো আপনাকে সালাম দিয়েছে ব্রিগেডিয়ার সাহেব। দৌড়ে গেলাম, যাওয়ার পর উনি বললেন তুমি কি খুশি না আমি যে তোমার অধিনায়ক হয়েছি? আমি তো স্তম্ভিত। ওনাকে মাত্র 2 দিন আগে মোবারকবাদ দিয়ে দিলাম, আর হঠাৎ উনি আমাকে এই কথা বললেন কেন? তখন আমি ওনাকে বললাম স্যার আপকো ফের মোবারকবাদ দেতা হুঁ। বলছে ফের বললা কেন, প্রথমবার কখন দিছিলা? আমি স্যার বাঙালি মানুষ তো, উর্দু তো খুব ভালো বুঝি না। বলো তুই খুব ভালো বুঝোস, 12 বছর তুই পাকিস্তানে কাটাইছস, করাচি ইউনিভার্সিটির ছাত্র ছিলি, তুই খুব ভালো করে বুঝোস। ফের মানে পুনরায় দিচ্ছ। তাহলে স্যার যেভাবে ধরেন মাফ করে দেন, আমি তো আপনার ছেলে। তো তখন সে একটা খারাপ শব্দ ব্যবহার করলো, আমি এখানে লেডিস আছে এটা বলতে চাচ্ছি না, বলে দিলে এখন তো লাইনে আসছো। আমি স্যার লাইনে তো প্রথম থেকেই ছিলাম। যা হোক, 8ম বেঙ্গল রেজিমেন্টে গেলাম, উনি আগে গেলেন, আমিও গেলাম। কোয়ার্টার গার্ড রেস হবে, প্রথমে তো নতুন ব্যাটালিয়নে কোয়ার্টার গার্ড রেস হয়। কোনো টেবিল চেয়ার, কোনো ফার্নিচার ছিল না। সিডিএ মার্কেট, বাহিরে একটা লম্বা বেঞ্চ ছিল, উনি গিয়ে বসলেন, ওনার হাতের রিচটা আমারটার থেকে ডবল ছিল। উনি এরকম করে ধরলেন, মনে হলো চিলের থাবার মধ্যে মুরগির বাচ্চা। আমার হাত কাঁপতে লাগলো। টাইনে পাশে বসাইলো, বসাইয়া ওই খারাপ শব্দটা ব্যবহার করে বলছে এখন বলো তুমি কি আমার শত্রু না আমার বন্ধু? তখন আমি চিন্তা করলাম এ তো বারবার একটা ঝগড়ার অজুহাত তালাশ করছে, সুতরাং তার সাথে এখন আর সারেন্ডার করে লাভ নাই। তাহলে স্যার আপনি যেটাই চান আমি ওটা ইমানদারির সাথে করার চেষ্টা করব। বলছে আমার জন্য ওইটাই ভালো হয় তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কারণ আমরা দুজনেই 4 বেঙ্গল থেকে আসছি। তাহলে ঠিক আছে স্যার, বন্ধু হয়ে গেলাম। বলছে তাহলে একটা দায়িত্ব নিতে হবে। আমি বলছি কী স্যার? বলছে কোয়ার্টার মাস্টার দায়িত্ব। আমি স্যার এটা আমাকে দিয়েন না, নতুন ব্যাটালিয়ন, কোনো কিছু নাই, সারা দিন আমাকে দৌড়াদাঁড়ি করতে হবে, বাকিরা ম্যাচে মজা করবে, খেলাধুলা করবে, আমি তো কিছুই করতে পারবো না। বলে না এই জন্যই তো তোমাকে চাই। কোয়ার্টার মাস্টারের দায়িত্ব দিল, ব্যাটালিয়ন চলতে লাগলো আগে। নির্বাচন আসলো, নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানে 169টা সিটের মধ্যে 167 সিট তারা জয় লাভ করলো, নিরঙ্কুশ বিজয় লাভ করলো। তারা মনে করলো প্রধানমন্ত্রী তো হয়েই গেছি। তাদের মধ্যে একটা অহংকার কাজ করছিল। আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল চট্টগ্রাম ক্লাবে, আমরা নিয়মিত যাতায়াত করতাম সিনেমা দেখার জন্য। ওখানে তাদের সাথে কথা হতো, তাদের যে অহংকার যে আমরা সরকার গঠন করে ফেলেছি। পরের দিকে আসি, যখন পার্লামেন্ট কল করলো আবার সেটা বন্ধ করে দিল। চট্টগ্রাম থাকার সুবাদে দেখলাম নতুন নতুন সেনা দল পাকিস্তান থেকে আসছে, গোলা বারুদ আসছে। এটা কিন্তু আমাদের দৃষ্টি এড়াইতে পারে নাই। তখন আমি চিন্তা করলাম গোলা বারুদ কেন আসছে? আমি তো 65 ওয়ারও দেখেছি, তখন তো পূর্ব পাকিস্তান অরক্ষিত ছিল। এখন কেন গোলা বারুদ আসছে? এখন তো কোনো যুদ্ধ নাই, এখন কোনো সেনা দল আসছে। এই জিনিসগুলি আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঠিক ওই সময়ে কর্নেল আমার চৌধুরী কিছুদিন আগে পোস্টিং হয়ে চট্টগ্রামে আসলেন, ইবিআরসির প্রধান ইন্সট্রাক্টর, চিফ ইন্সট্রাক্টর অফ ইবিআরসি। যেহেতু উনার আমি কনিষ্ঠ লোক ছিলাম, উনি আমাকে বললেন যে সন্ধ্যার সময় একটু চা খাও। আপনারা যদি কেউ ইবিআরসিতে যেয়ে থাকেন, পাহাড়ের উপরে দেখবেন ছোটোখাটো একটা বিল্ডিং, একদম মেসের সোজা সোজা যেয়ে পাহাড়ের উপরে একটা বিল্ডিং 3টে রুমের।
ওইখানে তিনি 2টা রুম নিয়ে ফ্যামিলি নিয়ে থাকতেন, তখনও ফ্যামিলি কোয়ার্টার পান নাই, অফিসার্স কোয়ার্টার পান নাই। ওখানে গেলাম, কোনো ভূমিকার প্রয়োজন ছিল না। তিনি সরাসরি আমাকে জিজ্ঞাসা করলেন যে বলি, নতুন সেনা দল আসছে, অস্ত্র বারুদ আসছে, তুমি কি মনে করো এগুলি কিসের জন্য আসছে? আমি বলি, স্যার এগুলি আমাদেরকে মারার জন্য আসছে, কারণ 65 ওয়ারের সময় তো আসে নাই, এটা ক্লিয়ার। কারণ পাকিস্তানিরা শেখ মুজিবকে প্রধানমন্ত্রী হিসেবে কখনো মেনে নেবে না, 2টা কারণে। একটা হলো তারা মনে করে শেখ মুজিব ভারতের লোক, 2 নম্বর হলো শেখ মুজিবের এই ধরনের অভিজ্ঞতা নাই যে পাকিস্তানের মতো একটা দেশকে পরিচালনা করতে পারে। তার থেকেও একটা বড় গুরুত্বপূর্ণ ছিল, পাকিস্তানটা কন্ট্রোল করত আর্মিটা কন্ট্রোল করত পাঞ্জাব। যেমন আমরা যখন ছোটকালে পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর, তান ফর বেলুচিস্তান, এটা ছোটকালে আমাদেরকে পড়াইছে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখলেন যে পাকিস্তান মানে পাঞ্জাবের লোকেরাই পাকিস্তান ডমিনেট করত। তাদের কথার বাইরে কোনো সিভিল গভর্নমেন্ট কাজ করতে পারতো না। এটা শুরু করেছিল ইস্কান্দর মির্জা সাহেব। এগুলি শোনার পরে এমআর চৌধুরী সাহেবের সাথে আমার অনেকগুলি কথা হলো। তাই আমি বললাম, স্যার কোনো অবস্থাতেই বাঙালিদেরকে ক্ষমতা দেবে না। তিনি বললেন, কি করা দরকার? আমার চিন্তা করেন, এটা হলো একটা মোক্ষম সময়, অনেকগুলি বেঙ্গল রেজিমেন্ট এখানে আছে, ইপিআর আছে, পুলিশ আছে, জনগণ রেডি, প্রত্যেক ঘরে ঘরে পতাকা উত্তোলন হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে 1 তারিখ থেকে চট্টগ্রামের কোনো ঘর ছিল না যেখানে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল না। ওই ফ্ল্যাগটা এই ফ্ল্যাগের মতো না, ওটা হলো লাল, ভিতরে বাংলাদেশের ফ্ল্যাগটা ছিল। তখন আমরা বুঝলাম লোকজন প্রস্তুত আছে বাংলাদেশ স্বাধীন করার জন্য, কিন্তু রাজনীতিবিদেরা প্রস্তুত না। আসেন সে কথায়, তখন আমরা করলাম কি, আমাদের মধ্যে সিনিয়র মোস্ট বাঙালি অফিসার ছিল বাংলাদেশে ব্রিগেডিয়ার মজুমদার সাহেব চট্টগ্রামে, তার থেকে কোনো সিনিয়র অফিসার বাংলাদেশে ছিল না। তিনি যেহেতু সিলেটের, আমি কর্নেল এমআর চৌধুরী সাহেবকে বললাম, স্যার আপনিও সিলেটের, আপনি মজুমদার সাহেবের সাথে কথা বলেন। মজুমদার সাহেবকে অনুরোধ করেন ওসমানী সাহেবের সাথে কথা বলতে, ওসমানী সাহেবকে অনুরোধ করেন শেখ মুজিবের সাথে কথা বলতে, আমাদেরকে অনুমতি দেখ, আমরা বিদ্রোহ করে বাংলাদেশটা স্বাধীন করে দিই। উত্তর কি ছিল জানেন? এক ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খান বাংলাদেশে চায় না। দিস ওয়াজ দ্য রিপ্লাই। সেকেন্ড টাইম আবার আমরা অ্যাপ্রোচ করলাম যে চেষ্টা করেন, উনাকে কনভিন্স করেন, উনি প্রধানমন্ত্রী হবে না। একই উত্তর। তারপরে অপেক্ষা করতে রইলাম 7ই মার্চের ভাষণের জন্য অধীর আগ্রহে। 7ই মার্চের ভাষণ আমাদেরকে আশাহত করেছিল, কারণ ওখানে মুক্তিযুদ্ধের কোনো কিছুই ছিল না, অথবা স্বাধীনতার কিছুই ছিল না। পিছনের থেকে গুতাগুতি করছিল হাশেম আব্দুর রব, তোফাইল। তো উনি একটা কথা বলেছেন, আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা ওদের গুতা খেয়ে এই কথাগুলি বলছিলেন। আসলে কিন্তু তার মনের মধ্যে এটা ছিল না। কেন ছিল না সেটা পরবর্তীতে বলছে আপনাদেরকে। সর্বশেষ আমরা চেষ্টা করলাম, চট্টগ্রামের প্রবীণ নেতা এমআর সিদ্দিকী সাহেব, 18ই মার্চ এমআর সিদ্দিকী সাহেবকে ঢাকা পাঠাইলাম, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কথা বলেন, কথা বলে আমাদেরকে অনুমতি নিয়ে দেন। এখনও দেরি হয় নাই, এখনও আমাদের পক্ষে সম্ভব। এমআর সিদ্দিকী সাহেব রাত্রে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পথে মিরেশ্বরী নিজামপুর কলেজের সামনে অ্যাক্সিডেন্ট করলেন। তার জন্য আমরা রাত্রে প্রায় 2টা পর্যন্ত অপেক্ষা করে কোনো প্রকারে পেলাম তাকে আহত অবস্থায়। তিনি বললেন যে না, শেখ মুজিবুর রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্টারকন্টিনেন্টালে
ইয়াহিয়া খান আসতেছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে। আপনারা নিশ্চয়ই এই বিষয়ে জানেন, ইন্টারকন্টিনেন্টালে বৈঠক হলো, 3 দিন বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকের দিন 24 তারিখ শেখ মুজিবুর রহমান বেরিয়ে কি বললেন, আমাদের মধ্যে যে কথা হয়েছে তা ফলপ্রসূ হয় নাই, ব্যর্থ হয়েছে। 27 তারিখ সমগ্র বাংলাদেশে হরতাল। অর্থাৎ মানুষ কি চায় তিনি সেটা বুঝতে পারেন নাই। তিনি মত্ত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আবদুল্লাহ শিকদার সাহেব অনেকগুলি কথা বলেছেন, আর একটা কথা বলতে বোধহয় উনি ভুলে গেছেন। সালেক সিদ্দিকী, মেজর সালেক সিদ্দিকী পাকিস্তানের, তিনি একটা বই লিখেছেন উইটনেস টু সারেন্ডার। ওইটা তো উনি পরিষ্কারভাবে লিখেছেন, আর্মি, পাকিস্তান আর্মির এক মেজরের নেতৃত্বে যখন শেখ মুজিবের ঘরে গেল, তিনি একদম ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরিহিত অবস্থায় একটা সুটকেস নিয়ে তৈরি ছিল। তাজউদ্দিন সাহেবের কথা তো উনি বললেনই, এটাও আমার বইতে রেফারেন্স আছে। আমি এটার উপরে পিএইচডি করেছি। ইট ইজ নট এ বুক, এটা হলো থিসিসের কপি। এটা হলো বিউপির না, সলিমুল্লার না, কলিমুল্লার দ্বারা লিখিত না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা থেকে পিএইচডি করেছি। এটা মুক্তিযুদ্ধ শুধু একটা পার্ট ছিল। আপনারা যদি মনে করেন যে এটা পুরো বইটা বোধহয় মুক্তিযুদ্ধের উপরে, ইট ইজ নট কারেক্ট। এখানে মুক্তিযুদ্ধটা কেন হয়েছে, কোথায় কোথায় হয়েছে পৃথিবীতে, এবং এগুলির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কি সম্পর্ক, এগুলি ক্রনোলজিক্যালি নিয়ে আসতে হয়েছে। ইকোনমিক ডিসপ্যারিটি, প্রশাসনের ডিসপ্যারিটি, বিভিন্ন বৈষম্যগুলি এখানে তুলে ধরতে হয়েছে 1947 থেকে নিয়ে। যা আমি তো গৌর বংশও যাব না, সেন বংশও যাব না, আমি বাংলাদেশের পাকিস্তানের অংশে থাকব। এখানে বাংলা ভাষাকে নিয়ে প্রথমেই কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়। যখন জিন্না সাহেব বললেন উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ, তখন থেকে কিন্তু বাঙালিদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ধীরে 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 এটা দানা বাঁধতে শুরু করে। আপনারা, আমি জানি না তখনকার টাইমে আপনাদের খেয়াল আছে কি না, আনুপাতিক হারে কিন্তু আমরা বরাদ্দ পাইতাম, বাজেট পাইতাম, কিন্তু আমাদের চিফ সেক্রেটারি ছিল পাকিস্তানি। তাকে বলে দেওয়া হতো, তোমাকে 10 কোটি টাকা দিলাম, তুমি 3 কোটি টাকা খরচ করবে আর 7 কোটি টাকা আনস্পেন্ড রেখে দেবে। ওই 7 কোটি টাকা আমরা পাকিস্তানে খরচ করে নেব, তুমি যখন টাকাটা ফেরত দেবে ওটা আমরা ওয়েস্ট পাকিস্তানে তৎকালীন এটা অ্যাডজাস্ট করে নেব। টাকা ঠিকই দিয়েছে, কিন্তু আনস্পেন্ড হিসাবে ফিরে নিয়েছে। সশস্ত্র বাহিনীতে আমাদের কি প্রতিনিধিত্ব ছিল? 7 থেকে 10%। সিভিল সার্ভিসে কি ছিল? কিছুই ছিল না। রাষ্ট্র পরিচালনায় আমাদের কোনো বক্তব্য ছিল না। এটা শুধু পাঞ্জাবের লোকেরাই দেশ পরিচালনা করত। আমি যেহেতু করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এগুলি ভালোভাবে দেখার সুযোগ হয়েছে। মনের মধ্যে একটা দানা বেঁধেছিল যে আমাদের লোকেরা তো লন্ডন যাইতে পারে না, আমেরিকা যাইতে পারে না, কারণ যেই লোক মুন্সিগঞ্জের থেকে ঢাকা আসতে পারে না আর্থিক কারণে, মানিকগঞ্জের থেকে আর্থিক কারণে ঢাকা আসতে পারে না, তার জন্য রাওয়ালপিন্ডিতে গিয়ে ভিসা নিয়ে আমেরিকা যাওয়া, লন্ডনে যাওয়া বা কোনোখানে যাওয়া এটা সম্ভব না। আজকে দেখেন পাকিস্তানের কয়েক কোটি লোক বিদেশে আছে, কারণ তাদের জন্য এটা সহজলভ্য ছিল। আমাদের পক্ষে এটা সহজলভ্য ছিল না। আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে অনেক দূরে ছিলাম। এই জিনিসগুলি আমাদের মনের মধ্যে আমরা ধারণ করেছিলাম যে সুযোগ পেলেই বাংলাদেশকে স্বাধীন করতে হবে। আমরা কিন্তু সেই সময় ভারতের দালাল হিসাবে কাজ করি নাই, আমরা বাংলাদেশের জনগণের দালাল হিসাবে কাজ করেছি। আসেন শেষের দিকে, এমআর চৌধুরী সাহেবের সাথে আমার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। উনি আমাকে বললেন, আমি ইবিআরসি নিয়ে রেডি হব, তুমি 8 বেঙ্গল নিয়ে রেডি হও। ইবিআরসিতে অনেক সোলজার ছিল না, এখানে ছিল সব ট্রেনিং।
উনাকে একটা কথা বললাম যে আপনি কোনো অফিসারের সাথে এই কথাগুলি মেহরবানি করে শেয়ার করবেন না, কারণ না হলে আগরতলা কনস্পিরেসি কেসের মতো আপনিও অ্যারেস্ট হয়ে যাবেন, আমিও অ্যারেস্ট হয়ে যাব, আর আমাদের কাজটা হবে না। কয়েকদিন পরে মেজর জিয়া তৎকালীন, ওনার বাসা ছিল আমাদের অফিসার্স মেস থেকে প্রায় 200 গজ দূরেই, আর ওনার অফিস এবং আমার অফিসের মধ্যে দূরত্ব ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। উনি ছিলেন বাম দিকে, আমি ছিলাম ডান দিকে। ওনার সাথে আমার কোনো পূর্ব পরিচিত ছিল না। উনি খুব রিজার্ভ ধরনের লোক ছিল, কারোর সাথে কোনো কথা বলতে না, খুব প্রয়োজন না হলে কোনো কথা বলতো না। শুধু মাঝে মধ্যে আমার কাছে আসতো অফিসে, একটু ক্রস করেই কয়েক কদম আসতো, আসে বলতো আমার এক্সট্রা কিছু চাউল লাগবে, কি চিনি লাগবে, একটু তেল লাগবে, তুমি একটু ব্যবস্থা করে দাও, কারণ কোয়ার্টার মাস্টারের কাছে তো এগুলি থাকে। সুতরাং এগুলি সব অফিসারদেরকে, ট্রুপসদেরকে দেওয়ার একটা সুযোগ ছিল, তাদের সাথে একটা সম্পর্ক ছিল। উনি আমাকে বাসায় দেখলেন, 3 নম্বর রোড, 5 লাইশ হাউজিং সোসাইটি, চট্টগ্রাম। ওনার বাসায় গেলাম। উনি অনেকগুলি কথার অবতারণা করলেন। যেহেতু ওনার সাথে আমার কোনো পূর্ব পরিচিতি ছিল না, কখনো ওনাকে দেখি নাই, সুতরাং তার সাথে আমি কোনো কথা বলি নাই, আমি শুধু শুনলাম। তিনি বিরক্ত হয়ে বললেন যে তুমি তো কোনো কথাই বললে না। আমি স্যার, আমার কাছে কোনো কথা নাই, আমি বলবো কোত্থেকে? আপনার কাছে কথা আছে, আপনারগুলি শুনলাম। এরপর আমি ওখান থেকে চলে আসলাম। তিনি একটা জিনিস উপলব্ধি করেছেন, অরিজিনালি তিনি কিন্তু বেঙ্গল রেজিমেন্টের লোক না, তিনি হলেন ফার্স্ট পাঞ্জাবের। এখানে যে নিয়াজি সাহেব ছিল, নিয়াজি সাহেব ওনার ফার্স্ট অধিনায়ক ছিল, যার কারণে বেগম জিয়াকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রেখেছিল। পাকিস্তানিদের একটা জিনিস ছিল, তারা এথিক্সের বাইরে কাজ করতো না। আমরা যেভাবে এথিক্স মানি না, তাদের মধ্যে কিছু এথিক্স ছিল। বেগম জিয়াকে সার্বক্ষণিকভাবে একজন ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছিল ওনাকে লুক আফটার করার জন্য। যা হোক, ফিরে আসি আগের কথায়। জিয়া সাহেব দ্বিতীয়বার আমাকে ডেকে পাঠাইলেন। আবার বসলাম, উনি শুরু করলেন কথা। তখন আমি বললাম, স্যার, এত এক্সপ্লেনেশন না দিয়ে আপনি কিসের জন্য আমার ডাকছেন বারবার, একটু খুলে বললেই ভালো হতো। উনি বললেন যে পাকিস্তান থেকে নতুন সেনা সদস্যরা আসতেছে, অস্ত্র আসতেছে, বিহারি কলোনিতে মারামারি হয়েছে, কয়েকজন বাঙালি নিহত হয়েছে বেলুচ রেজিমেন্ট দ্বারা। এখন তুমি কি মনে করো কি হবে? ঘরে ঘরে পতাকা উত্তোলন হয়েছে। আমি বললাম যে একটা জিনিস তো পরিষ্কার, জনগণ স্বাধীনতার জন্য প্রস্তুত, কিন্তু রাজনীতিবিদেরা প্রস্তুত না। তো বলছে এখানে কি আমাদের কিছু করণীয় আছে? আমাদের হ্যাঁ, করণীয় আছে। এখনো আমরা সংখ্যায় বেশি, আমরা যদি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করি, অতি সহজে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারব। সেই পরিপ্রেক্ষিতেই আগে যে কথাগুলি বলেছিলাম, ওসমানী সাহেবের মাধ্যমে শেখ মুজিবকে 2বার অ্যাপ্রোচ করা হলো, 3য়বার অ্যাপ্রোচ করা হলো এমআর সিদ্দিকী সাহেবের মাধ্যমে। সব সময় আমরা নেগেটিভ উত্তরটা পেয়েছি। তখন জিয়া সাহেবের সাথেও আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। ওনাকে কিন্তু বললাম না আমি এমআর চৌধুরী সাহেব আমাদের নেতা, কারণ আমি আবারই বলি, আমার একটা উদ্দেশ্য ছিল এটা যেন আগরতলা কনস্পিরেসি কেসের মতো না হয়। যে কোনো অবস্থায় একজন যেন বেঁচে থাকে, আমাদের প্রোগ্রামটা যেন অব্যাহত থাকে। আমার কাজ ছিল 8 বেঙ্গলের যারা অফিসার ছিল তাদের সাথে ইনডাইরেক্টলি কথা বলা, ভাই দেশে কি হচ্ছে না হচ্ছে, একটু মানসিকভাবে প্রস্তুত করা, কিন্তু তাদের সাথে খোলামেলা আলোচনা করা কখনো এটা সম্ভব ছিল না। কারণ প্রত্যেক দিন রাত্রে বেলুচ রেজিমেন্টের 1-2জন অফিসার এসে আমরা কি করছি না করছি এগুলি দেখাশোনা করত। তখন কিন্তু আমরা অবজারভেশনের আন্ডারে চলে আসছি অলরেডি। সুতরাং এটা খুব রিস্কি ব্যাপার ছিল খোলামেলা আলোচনা করাটা। ওনার সাথেও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যে বিদ্রোহ করতে হবে। তাহলে আমরা 3জন একমত হলাম। আমি হলাম মধ্যখানে,
আমার সাথে আমার চৌধুরী সাহেবের, আমার সাথে জিয়াউর রহমান সাহেবের সাথে। জিয়াউর রহমান জানে না আমার চৌধুরী সাহেবের সাথে আমার কথা হচ্ছে। তিনজন একত্র হলাম 8ই মার্চ স্টেডিয়ামের পশ্চিম গেটের ঢুকলে বাম দিকে রুমটাতে, কারণ উনি ওখানে ডিউটিতে ছিলেন, যেগুলি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আর্মিকে ডিপ্লয় করা হয় ইন এইড অফ সিভিল পাওয়ার, ওইখানেই ছিলেন। ওখানে গিয়ে ওনার সাথে তিনজনে প্রথমবার বৈঠক হলো। এরপর থেকে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। এখন আসেন শেষের দিকে 25শে মার্চ। 25শে মার্চ সকালে যথারীতি একটা অফিসার বা একটা সোলজার কি করে হাফ প্যান্ট পরে পিটি করার জন্য যায়। আমি যখন মাঠে গেলাম দেখি যে কেউ নাই, আমি একা। আমি হতচকিত হয়ে কোয়ার্টার গার্ডে ফিরে আসলাম। কোয়ার্টার গার্ডে জিজ্ঞাসা করলাম বাকি অফিসার সাহেবেরা এবং ট্রুপসরা কোথায়? বলে স্যার ওরা রেল সরাইতে গেছে। রাত্রে কেবা কারা ট্রেন এক টাইনে আপনার রেলওয়ে ক্রসিংয়ের উপর রেখে ব্রেক লাগাইয়ে চলে গেছে। অর্থাৎ চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সাথে যাতায়াত বন্ধ। আস্তে আস্তে হেঁটে ওইদিকে গেলাম। ট্রুপসরা বললো স্যার আপনি চলে যান, আমরা এটা সরাইতে পারি কিন্তু সরাচ্ছি না, জোরে ধাক্কা লাগাচ্ছি কিন্তু এই ধাক্কায় ট্রেন সরার মতো না, এটা সরে গেলে যাতায়াতের পথটা সুবিধা হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলতে চাই, ওই সময় কিন্তু চট্টগ্রামের কয়েক শত জায়গায় বড় বড় ব্যারিকেড ছিল। এই ব্যারিকেডগুলি কে দিয়েছিল? রাজনৈতিক নেতৃবৃন্দরা দিয়েছিল, সাধারণ জনগণ দিয়েছিল। সুতরাং সমগ্র যাতায়াত চট্টগ্রাম শহরে বন্ধ ছিল। আমার আন্ডারে যেহেতু কোনো ট্রুপ ছিল না ডাইরেক্টলি, আমি এসে ডিউটি অফিসারের দায়িত্ব নিলাম। ব্যাটালিয়নে কিন্তু কেউ ছিল না, সবাইকে আলাদা আলাদা বিভক্ত করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। আমি তখন একা একা বসে অফিসে চিন্তা করলাম, এইভাবে একটা প্লাটুন, দুইটা প্লাটুন নিয়ে অফিসারদেরকে বিভিন্ন জায়গায় কেন পাঠানো হচ্ছে? নিশ্চয়ই আজকে রাত্রে কোনো ঘটনা হবে, এটা আমার মনে আসলো। কিছুক্ষণ পরে দেখি দুপুরবেলা লেফটেন্যান্ট আজম ও এসে বললো স্যার আমি অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার। তো আপনারা তো সবাই সামরিক বাহিনীতে চাকরি করেছেন, অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার বলে কোনো বস্তু নাই। তখন আমি বুঝলাম আমাকে মারার জন্য ওরে পাঠানো হয়েছে। টেলিফোন আসলেই, অথচ একজন সেকেন্ড লেফটেন্যান্ট ক্যাপ্টেনের হাত থেকে টেলিফোন নেওয়ার পাকিস্তান আর্মিতে এটা সাহস ছিল না। একজন সেকেন্ড আমরা 9 জন লেফটেন্যান্ট ছিলাম, আমাদের মধ্যে সিনিয়র মোস্ট লেফটেন্যান্ট ছিল ক্যাপ্টেন মতিন তখনকার। তার জ্বালায় আমরা সবাই অস্থির ছিলাম ভয়ে, এরকম একটা দূরত্ব ছিল। বর্তমান অবস্থা না। সে যে আমার হাত থেকে রিসিভার নিয়ে নেয়, এটাতে বুঝলাম যে কোত্থেকে টেলিফোন আসছে, কে টেলিফোন করছে, এগুলি সে নিয়ন্ত্রণ করতে চায়। আমি টেলিফোনটা তার দিকে ঠেলে দিলাম যে তুমি এই টেলিফোনটা সামলাও। সন্ধ্যার পরে তাকে বললাম আজম, দুজন সারা রাত্রি যদি জেগে থাকি লাভটা কী হবে বলো? স্যার আপনার প্রস্তাব কি? আমার প্রস্তাবটা হলো তুমি এখন থেকে নিয়ে রাতের 3টা পর্যন্ত ঘুমাও, 3টার পরে তোমাকে উঠিয়ে দেবো, তারপর আমি ঘুমাবো। আমার এই উদ্দেশ্যটা ছিল যা কিছু ঘটে রাত্রের প্রথম প্রহরে ঘটবে, শেষের দিকে দিনের বেলা এগুলি ঘটবে না। সে প্রস্তাবে রাজি হলো। তখন আমি বললাম যে আমি কোয়ার্টার মাস্টার হিসেবে একটু দেখে আসি আশেপাশে যারা ট্রুপস আছে তারা ঠিকমতো খাওয়াটা পেয়েছে কিনা। তখন আমি খুব দ্রুত বেগে, তখন মেজর জিয়ার দায়িত্ব ছিল, তৎকালীন মেজর দায়িত্ব ছিল, তার সাথে ছিল লেফটেন্যান্ট শমশের মুবিন, লেফটেন্যান্ট হুমায়ুন। তাদের দায়িত্ব ছিল 16 শহর থেকে নিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রত্যেকটা ব্যারিকেড পরিষ্কার করা। এটা অত্যন্ত আমাদের কাছে ক্লিয়ার ছিল যে চট্টগ্রাম সেনানিবাস থেকে যেন সেনারা বিনা বাধায় শহরের দিকে আসতে পারে। তো জিয়া সাহেব ব্যারিকেড একটা উঠায়, পরেরটাতে যায়, সিভিলিয়ানেরা ওই ব্যারিকেডটা আবার প্রতিস্থাপন করে।
আমি যখন প্রথম ব্যারিকেডে গেলাম চট্টগ্রামের বাসায়, ওদেরকে বললাম, দেখো আমার নাম অমুক, এক পাশে ব্যারিকেডটা উঠাই দাও, আমি ফিরে না আসা পর্যন্ত কোনো ব্যারিকেড দেবে না, এবং আমার পিছনে আরেকটা গাড়ি আসবে, তারপরে ব্যারিকেড দিয়ে দিও। আমি গেলাম, জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা হলো কোকা-কোলা কে রহমান ফ্যাক্টরি বলে বাইজিদ বোস্তামিতে। ওনাকে ভিতরে একটা রুমে নিয়ে গেলাম, বললাম যে স্যার, যাই কিছু হয় ঘটনাটা কিন্তু আজকে ঘটবে, কারণ এইভাবে একটা প্লাটুন একদিকে, দুইটা প্লাটুন অন্যদিকে, কোনো অফিসার নাই, ম্যাচে শুধু একজন অফিসার, ক্যাপ্টেন আহমদ আলী পাঞ্জাবি, ও স্যার আর কেউ নাই, আর আমি ডিউটি অফিসার, আমার সাথে আছে আজম আমাকে পাহারা দেওয়ার জন্য। তো ঘটনাটা আজকে ঘটতে যাচ্ছে, আপনি মেহরবানি করে রাত্রে খাওয়ার অজুহাতে বাসায় চলে আসেন। উনি বাসায় আসলেন, বাসায় এসে উনি খবর পেলেন জঞ্জুয়া সাহেব টেলিফোন করেছেন জঞ্জুয়ার স্ত্রীকে, জঞ্জুয়ার স্ত্রী টেলিফোন করেছেন বেগম জিয়াউর রহমানকে। এরকম কিন্তু পাকিস্তান আর্মিতে বেগমদের মাধ্যমে কোনো আর্মি শাসিত হয় নাই। বেগমে বলল জিয়াউর রহমানকে যে আপনাকে চট্টগ্রাম বন্দর যেতে হবে। উনি এই কথা শুনে আর রাত্রে খাইলেন না, দৌড়ে আমার অফিসে চলে আসলেন। আপনি যদি ধরে নেন এটাই আমার টেবিল, আমি ডিউটি অফিসার হিসাবে মূল সিটে বসে আছি, আমার এইদিকে সামনের দরজা, উনি এসে এখানে বসলেন। বলছে ওলি কি হচ্ছে? আমাকে তো এইভাবে তথ্যটা দেওয়া হলো যে চট্টগ্রাম পোর্টে আমাকে যেতে হবে অস্ত্র খালাস করার জন্য। আপনি কদাচিৎ যাবেন না, আপনাকে ওখানে মারার জন্য নেওয়া হচ্ছে, সবাইকে নেওয়া হয়েছে, আপনি হলেন লাস্ট। এই কথা বলতে বলতে হঠাৎ পিছনে সামনের দরজা দিয়ে ঢুকলো জঞ্জুয়া সাহেব, পিছনে পিছনে তৎকালীন মেজর শওকত। উনি উচ্চস্বরে আওয়াজ করে বললেন, ওলি কি ষড়যন্ত্র করছো? তা আমি, স্যার কোনো ষড়যন্ত্র না, আপনি জিয়া সাহেবকে হুকুম দিয়েছেন আপনার বউয়ের মাধ্যমে, আপনার বউ সংবাদ দিয়েছে জিয়া সাহেবের বউকে, এখন জিয়া সাহেব খবর পেয়ে দৌড়ে আসছে আমার কাছে একটা গাড়ির জন্য আর সিকিউরিটি গার্ডের জন্য। এখন তো আপনি সব ট্রুপসকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন, গাড়ি পাইলে ড্রাইভার পাচ্ছি না, ড্রাইভার পাইলে গাড়ি পাচ্ছি না, আমি তো এক বিপদে আছি, এটা ঠিক করে জিয়া সাহেবকে পাঠাবো। উনি আসছেন মাত্র 10 মিনিট হয় নাই, বলেছেন না কোনো গাড়ির প্রয়োজন পড়বে না, আমি আর শওকত বন্দর থেকে এসেছি একটা ট্রাক নিয়ে, এই ট্রাকে 11 জন নেভির সোলজার আছে, তারাই জিয়া সাহেবকে পাহারা দিয়ে নিয়ে যাবে। তখন তার দেরি করার কোনো সুযোগ নাই, আমরা সিঁড়ি দিয়ে একতলা থেকে দোতলায় নামার শুরু করছি, আমি সবচেয়ে পিছনে ছিলাম। ওই সময় একটা টেলিফোন আসলো, আমার এক বন্ধু আব্দুল কাদের চট্টগ্রামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম ক্লাবে গেলে তার সাথে মাঝে মাঝে কথা হতো, দেখা হতো, এবং তিনি একদিন জিজ্ঞাসা করেছিলেন, মামা বাংলাদেশে যদি পাঞ্জাবিরা আক্রমণ করে তোমরা কি করবে? তাহলে আমরা তোমাদের সাথেই থাকবো, এইরকম যদি কোনো অবস্থা হয় আমাকে টেলিফোন করো। দেখলাম যে টেলিফোনে ওই ভদ্রলোক আব্দুল কাদের, উনি বললেন যে মামা এখন ঢাকা থেকে একটা গাড়ি আসছে আমার বন্ধুর, ঢাকাতে ইতিমধ্যে গোলাগালি শুরু হয়ে গেছে বিশ্ববিদ্যালয় এলাকাতে, এখন তুমি কি করবে? তাহলে আমরা বিদ্রোহ করব, তুমি এখন সবাইকে সংবাদ দাও, আওয়ামী লীগের লোকদেরকে, তোমার সাথে তো ক্লাবে সবাই দেখা হয়, সবাই টেলিফোন নাম্বার তোমার কাছে আছে, তুমি তাদেরকে সংবাদ দাও, আমরা বিদ্রোহ করব। আমি আবার দৌড়ে সিঁড়ি দিয়ে নামলাম, ট্রাকটা এভাবে দাঁড়িয়ে আছে পশ্চিম দিকে মুখ করে, জিয়া সাহেব ট্রাকের পিছন দিয়ে উনি দাঁড়িয়ে আছেন, পূর্ব পাশে দাঁড়িয়ে আছেন তৎকালীন মেজর শওকত, ক্যাপ্টেন জঞ্জুয়া সাহেব। লাস্ট মিনিট ব্রিফ করতেছেন, উনি ট্রাকে বসবেন। আমি গিয়ে পশ্চিম দিকে দাঁড়িয়ে উনাকে একটা ইশারা করে বললাম এইভাবে, উনি আমাকে বললেন মানে লিখিত কিছু দাও। তখন ওনাকে আমি বললাম যে টাইম ইজ টু শর্ট। জঞ্জুয়া সাহেব আমাকে বললো তুমি এটা কি করতেছো? আমি স্যার মশা পড়ছিল, মশাটা মারতেছিলাম।
এই বলে কোনো প্রকারে ওখান থেকে রক্ষা হলো। জিয়া সাহেব চলে গেলেন। এখন আমি শিওর ছিলাম না জিয়া সাহেব আমার সিগন্যালটা বুঝছে কিনা। ওই রাস্তায় যাওয়ার কথা ছিল ক্যাপ্টেন খালেকুজ্জামান এম্বার্কেশন হেডকোয়ার্টার কোম্পানি নিয়ে। ওনাকে ডেকে পাঠাইলাম। আমার ডিউটি অফিসারের দায়িত্ব এগুলি, যে আপনি ট্রুপস নিয়ে যাওয়ার দরকার নাই, আপনি একটা জিপ নিয়ে দ্রুত গতিতে জিয়া সাহেবকে থামান এবং ওনাকে মেসেজ দেন। আমি চট্টগ্রাম সেনানিবাসের সাথে কথা বলার চেষ্টা করেছি। পাঞ্জাবি অপারেটর আমাকে বলছে, সাব সব লোক সো গিয়ে আপ ভি সো যাও, সবাই শুয়ে গেছে, আপনিও ঘুমিয়ে যান। অর্থাৎ কারোর সাথে সে কানেকশন দেবে না। তারপরে বললাম যে ঢাকাতে অলরেডি গোলাগুলি শুরু হয়ে গেছে, ওনাকে ফিরে আসতে বলেন। জিয়া সাহেব উনি তখন দেওয়ানহাট, এখন যেটা ওভার ব্রিজ রেলওয়ে, ওখানে একটা বড় ধরনের ব্যারিকেড ছিল, উনি ওটা ক্রস করতে পারছিলেন না। ওখানে গিয়া ক্যাপ্টেন খালেকুজ্জামান ওনাকে পেলেন এবং আমার মেসেজটা দিলেন। তখন জিয়া সাহেব নেভির সদস্যদের উদ্দেশ্যে বললেন যে আমাকে ফিরে যেতে হবে, অধিনায়ক আমাকে অন্য জায়গায় দায়িত্ব দিয়েছে, আগে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে চলেন। বছর আমি কি করলাম, আমার ট্রুপস যারা ছিল অবশিষ্ট তাদেরকে সবাইকে বললাম যে কোদ ভাঙ্গে দাও, কোদ ভাঙ্গে সবাই অস্ত্র নাও এবং রাইফেল লোড করো, ছাদের উপরে পজিশন নাও। সবাইকে ছাদের উপরে পজিশন নেওয়াই দিলাম। লেফটেন্যান্ট আজম আমার সাথে যে ছিল ঘুমন্ত অবস্থায়, তাকে অ্যারেস্ট করলাম। ক্যাপ্টেন আহমদ আলী মেসে ছিল, তাকে অ্যারেস্ট করলাম। লেফটেন্যান্ট আজম রেল লাইনে ছিল, রেল ক্রসিংয়ে, লেফটেন্যান্ট হুমায়ুন তাকে অ্যারেস্ট করলাম। তাহলে 3 জন 8 বেঙ্গলের অফিসারকে অ্যারেস্ট করলাম। আমাদের অফিসার্স মেসের ঠিক উল্টা দিকে 15 ফিট বা 16 ফিট 20 ফিট রাস্তা হতে পারে, ইপিআর এর মেস ছিল। ওখানে আসলো মেজর হামিদ এবং ক্যাপ্টেন নজর। মেজর হামিদ ছিল জিয়াউর রহমান সাহেবের কোর্সমেট। আমাকে এসে রিপোর্ট দিল হাবলদার আব্দুল আজিজ, বরিশাল বাড়ি, সে ছিল মেস হাবলদার। বলল স্যার সামনে ইপিআর অফিসার্স মেসের 2 জন অফিসার আসছে। আমি ওকে এক সেকশন ট্রুপস দিয়ে ওদেরকে বন্দি করে নিয়ে আসলাম। তাহলে জিয়া সাহেব আসার আগে সবাইকে আমি বন্দি করে নিলাম। ট্রুপস ছিল বোধহয় 5-6 জন। এটা পুরাই বেঙ্গল রেজিমেন্টের মেকানিক্যাল সাইডে ট্রুপস ছিল, সুতরাং এইগুলি কোনো একটা বিষয় ছিল না। অফিসার যেগুলি ছিল 5 জন, সবাইকে অ্যারেস্ট করলাম এবং আমি রাস্তায় দাঁড়া রইলাম জিয়াউর রহমান সাহেবের জন্য। উনি এসে নামিয়ে লাফ দিয়ে বললেন, ইউ আর অল আন্ডার অ্যারেস্ট। অর্থাৎ ওনার ট্রাকের মধ্যে যারা ছিল তাদেরকে উনি অ্যারেস্ট করলেন। ওখানে ছিল 11 জন, ওদেরকে অ্যারেস্ট করে দোতলায় নিয়ে আসা হলো। তাহলে অফিসার বাকি রয়ে গেল এখন কর্নেল জঞ্জুয়া। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী জঞ্জুয়াকে অ্যারেস্ট করার কথা ছিল আমার। তখন আমি জিয়াউর রহমান সাহেবকে বললাম যে এখন আমি যদি যাই এখানে একটা বিশৃঙ্খলা হবে, কারণ 5 জন অফিসার আমি বন্দি করেছি। ট্রুপসেরা সব এদিক ওদিক ছুটাছাটি করছে, কোচ সব ভেঙে ফেলেছে, কে কি করতেছে আমি নিজেও জানি না, কোনো নিয়ন্ত্রণ নাই। এই সময় যদি আমি চলে যাই আপনার পক্ষে এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বরং আপনি জঞ্জুয়াকে নিয়ে আসেন। আসার পথে মেজর শওকত, তৎকালীন মেজর শওকত, তিনি অফিসার মেসে ঘুমাচ্ছিলেন, তাকে আমি 6-7 বার টেলিফোন করেছি যে স্যার গোলমাল শুরু হয়ে গেছে, আপনি অফিসে চলে আসেন। তখন উনি আমাকে বললেন শর্ট করতে হবে, সংক্ষিপ্ত। বুঝে গেছি, তুমি যখন আসতে তখন বুঝে গেছি, কারণ আমি তো নতুন স্পিকার না, পুরানো স্পিকার। ডায়াসে কেউ উঠলে বুঝি তুফান আসছে। আমারও কথা শেষ প্রায়, তুমি মধ্যখানে ডিস্টার্ব করে গেলে, না হলে এতক্ষণ আমার কাজ শেষ হয়ে যেত। তো ওদেরকে অ্যারেস্ট করার পরে জঞ্জুয়া সাহেবকে অ্যারেস্ট করার জন্য জিয়া সাহেব গেলেন। ওনাকে অনুরোধ করলাম আসার পথে আপনি শওকত সাহেবকেও নিয়ে আসবেন। শওকত সাহেবকেও নিয়ে আসলেন, জঞ্জুয়া সাহেবকেও নিয়ে আসলেন। তাহলে মোট 6 জন অফিসার, 11 জন নেভির সদস্য। 8 বেঙ্গল ট্রুপসদের কাছে তারা নিহত হলো।
তাদের যখন গুলি করা হচ্ছিল মধ্যখান থেকে একটা আওয়াজ আসলো যে স্যার আমার বাড়ি ফটিয়া। তখন আমরা বললাম যে বেটা তুই ফটিয়ার লোক এখানে করতেছিস কি? ওকে বাইর করে নেওয়া হলো। তাহলে রয়ে গেল নেভির 11 জন। 8 বেঙ্গলের ট্রুপসেরা তাদেরকে গুলি করে হত্যা করলো। এরপরে জিয়া সাহেবকে আমি বললাম যে আমি এখন বিদ্রোহী ট্রুপ সবাইকে নিয়ে মধ্যখানে খোলা জায়গা আছে ওখানে একত্রিত করব, প্রেডটা আপনাকে হ্যান্ড ওভার করে দেব। মধ্যখানে একত্রিত হলাম, সামরিক কায়দায় অভিবাদন দিয়ে ওনাকে প্রেড হ্যান্ড ওভার করা হলো। এখন উনি আমার ডান হাত ধরে উপরে দুজনে হাত ধরে বলল এই মুহূর্ত থেকে আমরা বিদ্রোহ করলাম, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আর 1 মিনিট। এরপর আমরা চিন্তা করলাম এখানে যদি আমরা থেকে যাই, কারণ 8 বেঙ্গলের 700 লোক ছিল না, অর্ধেক লোক ছিল ছুটিতে, বাকিরা ছিল বাইরে ডিউটিতে, অনেকে ফিরে আসছে অনেকে আসে নাই। সুতরাং আমাদের টোটাল স্ট্রেংথ 150-200-র উপরে হবে না, এবং আমাদের কাছে কোনো বাড়ি গোলা বারুদও ছিল না, যেহেতু আমাদেরকে খারিয়া ক্যান্টনমেন্টে চলে যেতে হবে। তখন আর্মস ইস্যু হয় নাই, আমাদের অনেকগুলি সমস্যা ছিল। তখন আমরা চিন্তা করলাম এখানে যদি আমরা থাকি, সকালে F-86 আসবে এবং ক্যান্টনমেন্টে একটা স্কোয়াড্রন ট্যাঙ্ক আছে, এটা আসবে, আর্টিলারি আসবে, 20 বেলুস আসবে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আমরা ওখান থেকে চলে বোয়ালখালী করলডাঙ্গা পাহাড়ে গেলাম। ওখানে গিয়ে প্রেসিডেন্ট জিয়া সবাইকে শপথ বাক্য পাঠ করালেন। আমি তাড়াহুড়া করে বলে যাচ্ছি, শপথ বাক্য পাঠ করালেন। এরপর আমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি কোঅর্ডিনেশনের দায়িত্ব দাও, সবাইকে ডিউটি ভাগ করে দাও। মেজর শওকতের নেতৃত্বে একটা গ্রুপকে পাঠিয়ে দেওয়া হলো চট্টগ্রাম বন্দরে, লেফটেন্যান্ট শমশের মুবিনের নেতৃত্বে একটা গ্রুপ পাঠিয়ে দেওয়া হলো মেডিকেল কলেজে, খালেকুজ্জামানের নেতৃত্বে একটা গ্রুপ দেওয়া হলো চকবাজারের সবচেয়ে পিছনের এলাকাতে। ক্যাপ্টেন হারুন যিনি ইপিআর থেকে আসছিলেন আমাদের সাথে একত্রিত হয়েছিলেন, তাকে দেওয়া হলো চট্টগ্রাম কোর্ট হিলে। এইভাবে আমরা সবাইকে, ক্যাপ্টেন সাদেক ওনাকে পাঠিয়ে দেওয়া হলো সীতাকুণ্ডে। উনি 1 দিন বা 2 দিন পরে জিপ চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে উনি ত্রিপুরাতেই চলে যান। প্রথমার্ধে তিনি যুদ্ধ করার কোনো সুযোগ পান নাই। আমরা এইভাবে বিভক্ত হয়ে অনেক জায়গায় ছিলাম। তার মূল লক্ষ্য ছিল পাকিস্তানিরা যেন আমাদেরকে এক জায়গায় হত্যা করতে না পারে, বিভিন্ন জায়গায় যেন আমাদের সাথে যুদ্ধ করতে হয় এবং আমাদের সংখ্যাটা যেন নির্ণয় করতে না পারে। আমরা চেষ্টা করেছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আমার আগে একজন বক্তা বলে গেলেন 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই কথাটার জবাব কিন্তু আমি অনেকবার দিয়েছি। আমার মাকেও গালি দিছে, আমার স্ত্রীকেও গালি দিয়েছে, আমার সমস্ত বংশধরকেও গালি দিছে। এখানে আমার প্রশ্ন হলো একজন মিলিটারি অফিসার হিসাবে, ইউ হ্যাভ টু ইউজ ইউর মাইন্ড, নট ইউজ ইউর লেগ। 11টা সেক্টর ছিল, 11টা সেক্টরে, একটা সেক্টরে কত ট্রুপ ছিল? একটা সেক্টরে যদি ধরে নেন 7 থেকে 8,000 ট্রুপ ছিল। তারপরও আমি বললাম 10,000 ছিল, তাহলে 1,10,000 হয় যারা মুক্তিযোদ্ধা। রিফিউজি ক্যাম্পেরগুলি তো মুক্তিযোদ্ধা না। যারা সিনেমা দেখছে হেমা মালিনীর, ওরা তো মুক্তিযোদ্ধা না। যারা বর্ডার ক্রস করেছে তারা তো মুক্তিযোদ্ধা না। মুক্তিযুদ্ধ ওই ব্যক্তি যে অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছে। যদি মুক্তিযুদ্ধের সংখ্যায় 1,10,000 হয়, তাহলে 3 লক্ষ মারা গেল কিভাবে? মেহরবানি করে সিরাজুল ইসলামের বইটা পড়েন, প্রসিদ্ধ সাংবাদিক বিবিসির সিরাজুল ইসলামের বইটা পড়েন। সিরাজুর রহমান, সিরাজুর রহমানকে জিজ্ঞাসা করেছিল শেখ মুজিবুর রহমান লন্ডন এয়ারপোর্টে, সিরাজ কি হয়েছে, সবাই আমার এক্সেলেন্সি ডাকতেছে। বলে যে স্যার আপনি এখন রাষ্ট্রপতি। বলে কিভাবে? বলে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বল তাই নাকি? আপনারা যদি পাকিস্তানের এয়ার মার্শালের একটা বই পড়েন, যে এয়ার মার্শাল তাকে এসকর্ট করে নিয়ে গেছিল লন্ডন পর্যন্ত প্লেনে করে, তাকে $1 সুটকেস দেওয়া হয়েছিল বুট্টুর পক্ষ থেকে প্রেজেন্টেশন হিসাবে। উনি ওনার বইতে লিখেছেন এবং ওই কপিগুলি আমার কাছে আছে। ওই টাকাটা তো তিনি বাংলাদেশে জমা করে নাই।
শুধু উনি ব্যস্ত ছিলেন এক্সেলেন্সি কেন ডাকতেছে? তখন সিরাজুর রহমান বলে দিলেন, আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাংলাদেশ স্বাধীন হয়েছে। বলছে কি কি হয়েছে বলেন? বলতে শুনেছি 3 লক্ষাধিক লোক মারা গেছে। তো ইংরেজিতে উনি বলতে গিয়ে 3 লক্ষাধিকের জায়গায় 3 মিলিয়ন বলে ফেলছিল। এখনো পর্যন্ত বাঙালিরা ওই ইক্কুটাই চিবিয়ে খাচ্ছে। দুঃখের বিষয় হলো এটা বাস্তবতাতে যায় না। কতগুলি সোলজার ছিল, আমাদের কাজটা তো হলো আর্মি, নেভি, এয়ারফোর্স হিসাবে টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ ট্রুপস অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটি। এটা তো কখনো এটা হতে পারে না, অবাস্তব। এখন আসেন 30 বছর 50 বছর অতিক্রম হইল, আমরা কেন যুদ্ধ করেছিলাম? বৈষম্য ছিল। আমাদের যে রিপ্রেজেন্টেশন টাকার কথা আর্ম ফোর্সেসে সেটা ছিল না। আমাদের যে বাজেটের টাকা পাওয়ার কথা ছিল সেটা ছিল না। এই অঞ্চলের জন্য সুশাসন ছিল না, যার জন্য আমি একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে উদ্বুদ্ধ হয়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারাও তো আমার ভাই ছিল, তারাও তো মুসলমান ছিল, তাদেরকে কেন হত্যার জন্য গেলাম? কারণ আমরা আমাদের ন্যায্য হিস্সা পাই নাই, আমরা ন্যায় বিচার পাই নাই। আজকে 50 বছর পরেও কি আমরা পাচ্ছি? না। আমি কালকেও বলেছি, আব্দুল হক এটা শুনো, আমি কালকেও বলেছি আপনার 3টা ফোর্স খাড়া হলো, এটা জিয়াউর রহমানকে শুধু ব্যারিকেড দেওয়ার জন্য। জিয়াউর রহমান, যেটা আবদুল্লাহ সাহেব ভুল করে গেছেন এটা আমি শুদ্ধ করে দিই। প্রথম অ্যানাউন্সমেন্টটা ছিল 27 তারিখ, আমি পাশে বসা ছিলাম, যেখানে হি ডিক্লেয়ার্ড হিমসেলফ অ্যাজ এ প্রভিশনাল হেড অফ দ্য স্টেট। দ্বিতীয় অ্যানাউন্সমেন্টটা ছিল 30 তারিখে। 30 তারিখে উনি বললেন, আই হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিবুর রহমান অ্যান্ড ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ কমান্ডার ইন চিফ অফ লিবারেশন ফোর্সেস। আমি তো সাথেই ছিলাম। এটা কেন হলো? আমাদের যে পরিকল্পনা ছিল সে পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। এটা আমি কখনো রিভিল করব না এই জিনিসটা। দিস ইজ দ্য সিক্রেট বিটুইন মি অ্যান্ড জিয়াউর রহমান, এটা আর কেউ জানতো না, সুতরাং আমি এই জিনিসটা বলবো না। এইখানে একটা সরকারও ছিল, জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিল একটা সরকারও তো গঠন হয়েছিল। আমরা এইভাবে কাজগুলি করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সামরিক বাহিনীতেও বৈষম্য হলো। জিয়া সাহেবকে একগরে করার জন্য শফিউল্লাহ সাহেব এবং খালেদ মোশাররফ তেলডালা ক্যাম্পে একত্রিত হলো। একত্রিত হইয়া সাপ্লাই কোরের জেনারেল ওসমানী সাহেবকে কমান্ডার ইন চিফ বানালো। সাপ্লাই কোরের কোনো লোক তো কমান্ডার ইন চিফ হতে পারে না। কমান্ডার ইন চিফ হবে ফাইটিং আর্মসের। এটা শুধু জিয়াউর রহমানকে টেম করার জন্য, কন্ট্রোল করার জন্য। শফিউল্লাহ সাহেব নিজের জায়গায় থেকে গেলেন এসফোর্স নিয়ে তেলডালা ক্যাম্পে, তেলিয়াপাড়াতে, সরি। খালেদ মোশাররফ ত্রিপুরাতে থেকে গেলেন কে ফোর্স নিয়ে। জিয়াউর রহমানকে পাঠাই দিল তুরা, মেঘালয়ের গভীর জঙ্গলে, বাংলাদেশে যেন আর কখনো আসতে না পারে। তিনি আমার সাথে দেখা করার জন্য শ্রীনগর বিউপিতে আসলেন, বিদায় নিতে আসলেন। বলছে আমি তো এখন আমার আদি অক্ষর নামে জেড ফোর্স হয়েছে, আমি ওখানে যাচ্ছি। তা আমি বলছি আপনি যাচ্ছেন তো ভালো, আমার কাছে কিছু প্রত্যাশা করেন। তিনি বলেন যে আমি প্রত্যাশা এটাই করি, তুমি যদি আমার বন্ধু হিসাবে আমার সাথে থাকতা আমি খুব খুশি হইতাম। আমি যে আমি আপনার সাথে আছি। বলছে কীভাবে? আমি কালকে সকালে রওনা হব। বলছে তোমার পোস্টিং অর্ডার? তা আমি যে আমার কিসের আবার পোস্টিং অর্ডার? আই এম এ রেবেল। আমি কি কোনো সংবিধান মেনে বিদ্রোহ করেছি? আমি কি কোনো কারণ নেতৃত্বে বিদ্রোহ করেছি? আমি তো আমার নিজের সফলতা হয়ে বিদ্রোহ করেছি, সুতরাং আমার জন্য আবার পোস্টিং অর্ডার কিসের? আমি সকালে আবার জিপ নিয়ে আমার অর্ডারলি আব্দুল হাকিম তাকে নিয়ে তুরার উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যে কয়েক জায়গায় আর্মি ক্যাম্পে, ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে রাত্রি যাপন করলাম। শেষ পর্যন্ত তুরা ক্যাম্পে গেলাম। ওখানে গিয়ে দেখি গভীর জঙ্গল, জঙ্গল পরিষ্কার করলাম, জেড ফোর্স হেডকোয়ার্টার এস্টাবলিশ করলাম। প্রত্যেক ব্রিগেড হেডকোয়ার্টারে ইন্ডিয়ান আর্মি থেকে মেজর আসলো, ব্রিগেড মেজর। কে ফোর্সও আসলো, এস ফোর্সও আসলো, জেড ফোর্সও আসলো।
জেট ফোর্সে যে আসছে তাকে আমি রাত্রেবেলা খুব ভালোভাবে আপ্যায়ন করলাম। আপ্যায়নের পর তারা বললাম যে সকালে নাস্তা করো আর এখান থেকে বাইকে যাও। ও বলে যে না, আমি ব্রিগেড মেজর। আই সেড নো ওয়ে, আই এম দ্য ব্লাডি ব্রিগেড মেজর, ইউ আর নট। তখন সকালে জিয়া সাহেব বলে, তুমি কি ব্রিগেড মেজরের কাজ জানো? আমি বলি নো, আমি জানি না। কিন্তু আপনি তো ঢাকা ব্রিগেডের মেজর ছিলেন 2 মাস, আপনি তো কিছু কাজ জানেন। আর আমার যে সুবাদার মেজর রহমান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সে ব্রিগেড হেডকোয়ার্টারে কাজ করেছে, সুতরাং তার কাছ থেকে শিখবো, আপনার কাছ থেকে শিখবো। কিন্তু ইন্ডিয়ান অফিসার জেট ফোর্সে থাকবে না। আমি ব্রিগেড মেজর দায়িত্ব নিলাম, এখানে ক্যাপ্টেন সাদেক নাই। ক্যাপ্টেন সাদেক কিছুদিনের জন্য ডিকিউ ছিল, পরে তাকেও আমরা 8 বেঙ্গলে পাঠাই দিলাম। তখন আমি ডিকিউ, ব্রিগেড মেজর, G3 সব কিছুর দায়িত্ব আমি আব্দুল্লাহ, এটা শুনো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বৈষম্য শুধু বাইরে হচ্ছে না, বৈষম্য আর্মিতেও হয়, এটা দেখাশোনার জন্য তোমাকে। আমি একমাত্র বাঙালি ব্রিগেড মেজর, ফার্স্ট ব্রিগেড মেজর অফ বাংলাদেশ আর্মি। 1971 সালে আমার পার্ট 2 অর্ডার হয় নাই। 1972 সালে আমার পার্ট 2 অর্ডার হয় নাই। 1973 সালে আমার পার্ট 2 অর্ডার হয় নাই। 1974 সালে আমার পার্ট 2 অর্ডার হয় নাই। এর থেকে আর বড় বৈষম্য কি? এটা তো বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয় ছিল, একজন বাঙালি কাজ না জানা সত্ত্বেও ব্রিগেড মেজর কাজ করেছে। কিন্তু আমার অর্ডার ছিল না। 1975-এর নভেম্বরে যখন আমি আর্মি হেডকোয়ার্টারে আসলাম প্রেসিডেন্ট জিয়ার সাথে, তখন আমি ব্রিগেডিয়ার নাসিম, পরে সেনা প্রধান, ওনাকে আমার অফিসে ডেকে পাঠালাম। আই সেড উইদিন 2 আওয়ার্স পার্ট 2 অর্ডার করে কপি আমার কাছে নিয়ে আসেন। দ্যাট ক্যাপ্টেন ওলি ওয়াজ এ ব্রিগেড মেজর ফ্রম দিস পিরিয়ড টু দিস পিরিয়ড। আমি কুমিল্লাতেও ব্রিগেড মেজর ছিলাম। তো বৈষম্য সর্বত্র হচ্ছে, কারণ আমরা আমাদের আল্লাহ রসুলের থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের মধ্যে নীতি নৈতিকতা কাজ করছে না। আমরা হলাম কি পাইলাম কি খাইলাম, নদ গানগত, হারাম আর হালাল, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। বিগত নির্বাচন এটারই একটা উৎকৃষ্ট প্রমাণ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার কাছে ক্ষমা চাই সময় নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।